আমরা এর আগে অনেকগুলি অডিও ক্লাস এবং ভিডিও ক্লাস দিয়েছি। অডিও ক্লাসগুলো সকলে আমাদের ইউটিউবে এসে লাইভ দেখতে পাচ্ছ এবং আমাদের ব্লগ সাইট থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারছ। আর যারা আমাদের টিচমেন্ট অ্যাপে যুক্ত আছো তারাই শুধুমাত্র ভিডিও ক্লাসগুলি দেখতে পেতে। তো এখন আমরা সরাসরি ইউটিউবেই ভিডিও ক্লাসগুলো দেব। আমরা এখন আইসিটির পার্টটা শুরু করছি। তো আইসিটির পার্টে আমরা 5 থেকে 7টা পার্টে ভাগ করে আইসিটির ক্লাসকে দেব। আগামীকাল থেকে আমাদের লাইভ ক্লাসগুলি সরাসরি আসছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই আপলোড হবে তখনই জানতে পারবে। আগামীকাল থেকে পরপর কন্টিনিউয়াসলি ভাবে এইভাবে চলতে থাকবে। আইসিটির সঙ্গে সঙ্গে আমরা সাবজেক্ট পত্রেরও একটা টপিক দেওয়ার চেষ্টা করছি, রিসেন্ট সেটা দেওয়া হবে। আর যারা টেক্সট বই কিংবা নোট নিতে চাইছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, পেয়ে যাবে। Statement in an assembly language corresponds directly to a machine codes understood by the microprocessor. এই যে এটা বললাম, এই যে c equals to a plus b এর রেসপেক্টে হয়তো 76, যদি বলতাম c equals to a minus b এর ইয়েতে হয়তো সেটা 86। তো এই 86 বা 76 এটাকে আবার বাইনারিতে কনভার্ট করো, তাতে যে 0 আর 1 দিয়ে যে রিপ্রেজেন্টেশন ডেটা হবে সেইটা কম্পিউটার চিনে নিয়ে কাজ করবে। তাহলে পার্টিকুলার একটা অপারেশনের জন্য একটা কোডিং সেট আছে, সেই কোডিংটাকে কম্পিউটার বাইনারিতে কনভার্ট করে এবং সেই মেশিন ল্যাঙ্গুয়েজটা চিনে নিয়ে ও কাজ করে। তাহলে প্রোগ্রামারের জন্য সুবিধা, বিকজ সি ইকুয়ালস টু এ প্লাস বি প্রোগ্রামারের জন্য মনে রাখা সুবিধা, আবার কম্পিউটার সেটাকে ফার্দার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিয়ে কাজ করছে। তো each statement is an assembly language correspond directly to a machine language. প্রত্যেকটা স্টেটমেন্ট ডিরেক্টলি একটা মেশিন কোড আছে, মেশিন কোড আন্ডারস্টুড বাই দ্য মাইক্রোপ্রসেসর, এবং এই মেশিন কোডটা কে চেনে? এই মেশিন কোডটা মাইক্রোপ্রসেসরকে চেনানো আছে। The software used to convert an assembly program to a machine language is called assembler. আর এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রামটা লিখলাম সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কে? অ্যাসেম্বলার। পরীক্ষায় কোয়েশ্চেন আছে, অ্যাসেম্বলার কনভার্টস dash to dash. Assembler converts that assembly language programming to machine language program. Second generation language বলা হয় এটাকে। It contains the same instruction as a machine language, but the instruction and variables hence name instead of being just numbers. মানে এক্ষেত্রে হচ্ছে ওরা শুধু আগেরটাই কি পেয়েছিলাম, শুধু নাম্বার 0 আর 1 এর। এখানে 0 আর 1 শুধু নাম্বার নয়, এখানে 0 আর 1 এর পরিবর্তে আমরা একটা নাম পাচ্ছি, ABCD কিছু দিয়ে আমরা লিখতে পাচ্ছি। ইনস্ট্রাকশনস আর রিডেবল, ইনস্ট্রাকশনকে পড়া যায়। হ্যাঁ বলো ম্যাডাম, এখানে যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলছি, মানে ওটাও কি সেই কম্পিউটারে যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মানে ওখানে ইউজ হতো বলে এরকম করে বলা হচ্ছে না? হ্যাঁ, সেটাও বলা যেতে পারে, যেহেতু সেকেন্ড জেনারেশনের পর থেকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে পাই আর কি। একদম প্রথমে শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ টুকুতেই কাজ হতো, তার জন্য। তবে এমনি ল্যাঙ্গুয়েজের ফর্মে এটাকে আবার ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন বলেও বলা যেতে পারে। ওকে ম্যাম, ওকে ম্যাম, বোঝা গেছে? ম্যাম একবার রিপিট করবেন ম্যাম, প্লিজ রিপিট করবেন। অ্যাসেম্বলার কনভার্ট কি কনভার্ট করে ওই জায়গাটা একবার রিপিট করুন না। অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কোডে কনভার্ট করে। দেখো, the software used to convert an assembly program বা assembly language program into machine language programme কনভার্ট করে, যে মেশিন কোডে কনভার্ট করে, যে কনভার্সনটা করে তাকেই বলি আমরা অ্যাসেম্বলার। ওকে, থ্যাংক ইউ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখলাম, সেটাকে অ্যাসেম্বলার কি করছে? মেশিন কোডে কনভার্ট করে দিচ্ছে। কারণ কম্পিউটার আলটিমেট মেশিন কোডটাই চেনে, আর কিছু চেনে না। বোঝা গেছে তো? এই যে এখানে সি ইকুয়ালস টু এ প্লাস বি, এটা ওইখানে যাবে, এটাই ওখানে বলতে চেয়েছিলাম। নেক্সট হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটাকে বলছে
আচ্ছা, এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা বড় করে হবে আর এই মেশিন ইন্ডিপেন্ডেন্টটা ছোট করে হবে। মেশিন ইন্ডিপেন্ডেন্ট আগেরটা কি বললাম আমি, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ মাইক্রোপ্রসেসরের, পার্টিকুলার মাইক্রোপ্রসেসরের জন্য পার্টিকুলার ইনস্ট্রাকশন সেট প্রসেস প্রোগ্রামারকে মনে রাখতে হবে। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট, এটার একটাই ইনস্ট্রাকশন আছে, সেই ল্যাঙ্গুয়েজে যদি আমি একবার লিখে ফেলি তাহলে বিভিন্ন প্রসেসরে সেই কাজটা করাতে পারবো। তার জন্য বলা হয় মেশিন ইন্ডিপেন্ডেন্ট। অলসো নোন অ্যাজ প্রসিডিওর বা প্রবলেম ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, মানে পার্টিকুলার প্রবলেমকে সলভ করে যেতে। ইজিয়ার টু লার্ন অ্যান্ড ইউজফুল দ্যান প্রিভিয়াস ল্যাঙ্গুয়েজ, মানে আগের যে ধরনের মানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের কথা আমরা পড়লাম, মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তার থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজিয়ার টু লার্ন অ্যান্ড ইউজফুল, মোর ইউজফুল, রিকোয়ার্স লেস টাইম টু রাইট দ্য কোড, easier to maintain, provides better documentation, error অনেক কম, lack of flexibility, lower program preparation cost, মানে এই যে সি প্লাস প্লাস, সি, জাভা, এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ এগুলোকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর ট্রান্সলেটেড, এইবার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যখন আমরা ট্রান্সফার করি মেশিন, একেও তো আবার সেই মেশিন কোডে যেতে হবে আলটিমেট, কারণ মেশিন কোড ছাড়া তো আর কিছু বোঝে নাও, তো সেটাকে বলা হয় কম্পাইলার। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যে আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে তাকে আমরা কি বলছি, কম্পাইলার। তাহলে একটা হচ্ছে অ্যাসেম্বলার আর একটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলারটা একবার একটু বলুন না প্লিজ। কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বা ট্রান্সলেট করে। ট্রান্সলেটার বলে এগুলোকে। কেন ট্রান্সলেটার বলে? কারণ একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজ যখন কনভার্সন দরকার হয় তখনই আমরা ট্রান্সলেটার ইউজ করি, তো এদেরকেও ট্রান্সলেটার বলে। কম্পিউটারের ট্রান্সলেটার এরা, একটা কম্পাইলার একটা অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি করছে, অ্যাসেম্বলি লেভেল থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে যাচ্ছে, কম্পাইলার কি করছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যাচ্ছে। আমরা পরে আবার পড়বো ইন্টারপ্রিটার, কম্পাইলার, অ্যাসেম্বলার। হ্যাঁ বলো। ম্যাম ওই যে হাই লেভেলে এখানে কম্পাইলার হবে? হ্যাঁ, আচ্ছা, আর আগেরটাতে অ্যাসেম্বলি হবে? অ্যাসেম্বলার। আচ্ছা, অ্যাসেম্বলার। তো এখানে অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজ লেখা আছে যে? হ্যাঁ, ইনটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ইনটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। আচ্ছা আচ্ছা, দেখো, প্রোগ্রামস রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, HLL হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর ট্রান্সলেটেড ইনটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বাই আ কম্পাইলার, একটা কম্পাইলারের দ্বারা। তাহলে কি হলো, কম্পাইলার ট্রান্সলেটটা করছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ তাহলে হাই ইভেন মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হাই বলো। লেভেল থেকে অ্যাসেম্বলি হয়ে কম্পাইলারে আসে, সেটাই বলছে তো? না 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 না, সেন্টেন্সটার মানে কি বলছে, প্রোগ্রামস রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা লিখেছে আর ট্রান্সলেট করছে ইনটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অর মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট যে করছে সেটা করছে কি, কম্পাইলার। তাই বলছে এই কনভার্সনটা হচ্ছে আর ট্রান্সলেটেড বাই এ কম্পাইলার। মানে ম্যাম কম্পাইলারের দ্বারা ট্রান্সলেটেড হচ্ছে, তাই তো? হ্যাঁ, কম্পাইলারের দ্বারা, বাই এ কম্পাইলার। এই যে আগে আর ট্রান্সলেটেড করা আছে, প্যাসিভে লেখা আছে সেন্টেন্স। বোঝা গেল না? গেল না? আই থিঙ্ক গেছে বোঝা। হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। হ্যালো ম্যাডাম, হুম, বলছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ কি একই? না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন তাহলে তো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে বললেন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ওই কখন হাই বললাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে মেশিন ল্যাঙ্গুয়েজ? কখনো বলতে পারি না। আমি বলেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা বাইনারি ডিজিটের একটা সেট, 0 1 1 0, এই সেটটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র মেশিন পড়তে পারে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই যে C = A+B, যেখানে আর নাম্বার দিয়ে লিখিনি, একটা মানে একটা অ্যালফাবেট দিয়ে লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবার এই যে সি ইকুয়ালস টু এ প্লাস বি, যেটা মানে হচ্ছে ধরো কথার কথা এ রেজিস্টার আর বি রেজিস্টারে যে যে ভ্যালু আছে তাদের যোগ করে তুমি সি তে রাখো, কথার কথা বলছি। তাহলে এই যে সি ইকুয়ালস টু এ প্লাস বি, যে প্রসেসরের জন্য আমি কাজ করছি সেই প্রসেসর এই সি ইকুয়ালস টু এ প্লাস বি কে হয়তো একটা ভ্যালু দিয়ে রেখেছে, সেটা 76 হতে পারে, 96 হতে পারে, 86 হতে পারে, যা খুশি হলো। এই ভ্যালুটাকে মানে আমি ওখানে যখন প্রোগ্রামটা লিখবো আমি ওই কোডটা দেখে ওই ভ্যালুটা দেবো, 86 দিলাম, তার মানে ও বুঝে গেল 86 মানে সি ইকুয়ালস টু এ প্লাস বি। এই ইনস্ট্রাকশন কোডটা আমার কাছে প্রোভাইডেড হবে, এইটা প্রোগ্রামারকে জানতে হবে। আগে প্রোগ্রামার প্রোগ্রামটা লিখবে এই ভাষায়, অর্থাৎ এমনি ভাষায় লিখছে, তাহলে প্রোগ্রামারের পক্ষে লেখাটা অনেক বেশি সুবিধা হচ্ছে। তারপরে তাকে কি জানতে হবে, তাকে কোডটা জানতে হবে, সেই কোডটা দিয়ে সে প্রোগ্রামিংটা করবে এবং মেশিন সেটা চিনে নেবে যে 86 পেয়েছি মানে আমার এই এই জায়গায় কাজ করতে হবে। ওটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আলটিমেট কাজটা হবে মেশিন ল্যাঙ্গুয়েজে। 86 এর যে বাইনারি ভ্যালু সেটাতেও কনভার্ট করে নেবে, এই কনভার্সনটাই করবে অ্যাসেম্বলার, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। ম্যাডাম তাহলে কম্পাইলারটা হাই লেভেল থেকে অ্যাসেম্বলিতে আনবে, কম্পাইলার হাই লেভেল থেকে অ্যাসেম্বলিতে আনবে, আবার তারপরে প্রয়োজন হবে অ্যাসেম্বলারের, যেটা অ্যাসেম্বলি থেকে আবার মেশিনে আনবে, মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ, কম্পাইলারকে আমরা বলে থাকি কম্পাইলার। বলো, তাহলে দুখানাকেই তো দরকার, মানে অ্যাসেম্বলারকেও দরকার, কম্পাইল। ও আচ্ছা, আবার কম্পাইলারের ক্ষমতা হচ্ছে সে মেশিন ল্যাঙ্গুয়েজে ডাইরেক্ট কনভার্ট করতে পারে। হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম আপনি যেটা বললেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওটাই কি মেশিন ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ একই মেশিন ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ মানে মেশিন ইন্ডিপেন্ডেন্ট মানে কি হাই লেভেল? না, মেশিন ইন্ডিপেন্ডেন্ট মানেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা জুড়ে দেওয়াটা ঠিক নয়। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মূলত মেশিন ইন্ডিপেন্ডেন্ট। মেশিন ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে একটা প্রোগ্রাম লিখলে সেটা একটা প্রসেসরেই স্যুট করবে এমন নয়। কি বললাম বোঝা গেল? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একটা প্রসেসরেই যে স্যুট করবে ওই প্রোগ্রামটা এমন নয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পার্টিকুলার সেটের উপরে কাজ করে, তাই মেশিন ডিপেন্ডেন্ট বলা হয়। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পার্টিকুলার সেটে কাজ করে না, খালি প্রোগ্রামারকে ওই ল্যাঙ্গুয়েজটা জেনে নিতে হয়, সে নিজের মতো করে প্রোগ্রাম, তার কিছু সিনট্যাক্স মানে সিনট্যাক্স থাকে, মানে কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, সেগুলো যদি কারেক্ট মানে সেগুলো যখন রান করায় সিনট্যাক্স এরার দেখা দেয়, সেগুলো করতে পারলেই প্রোগ্রাম রান করে যায়। কিন্তু এমন নয় যে তাকে ওই পার্টিকুলার একটা সেটের প্রসেসরকে মাথায় রেখে সেটা করতে হয়। ল্যাঙ্গুয়েজটা ইন জেনারেল, তাই বলা হয়েছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। ওকে, নেক্সট আসছে কম্পিউটার মেমোরি। বোঝা গেছে আশা করি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম ঠিক আছে। নেক্সট হচ্ছে কম্পিউটারের মেমোরি পড়তে হবে আমাদের। কম্পিউটারের মেমোরি পড়তে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হবে সবার আগে, সেটা হচ্ছে মেমোরি মূলত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল মেমোরি, একটা এক্সটার্নাল মেমোরি। কি এই ইন্টারনাল মেমোরি আর কোনটাই এক্সটার্নাল মেমোরি কখন বলবো? ইন্টারনাল মেমোরি হচ্ছে যখন যেটা কম্পিউটারের সিপিইউ এর সাথে অ্যাটাচড, মাদারবোর্ডে রয়েছে, তখন সেটাকে বলছি আমরা ইন্টারনাল মেমোরি। আর এক্সটার্নাল যেটা কম্পিউটারের সাথে নেই, আলাদা রয়েছে, তখন সেটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি। কি বললাম? কম্পিউটার মেমোরি মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। এই ইন্টারনালের মধ্যে আমরা পাই র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম বা রিড অনলি মেমোরি, কিছু ভার্চুয়াল মেমোরি, ক্যাশে মেমোরি, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, এগুলো পাই আমরা ইন্টারনাল মেমোরিতে। আর এক্সটার্নালে আমরা বিভিন্ন ম্যাগনেটিক ডিস্ক পাই, অপটিক্যাল ডিভাইস পাই, সলিড স্টেট ডিভাইস পাই, এগুলো পাই। আপাতত যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মেমোরি মূলত দুভাগে ভাগ করছি, একটা প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি ওই ইন্টারনাল মেমোরিকে আবার আমরা প্রাইমারি মেমোরিও বলে থাকি। মানে এগুলো ভীষণ রকম ইন্টারলিঙ্ক, মানে একটাকে অন্য টার্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা রিপ্রেজেন্ট করি। প্রাইমারি স্টোরেজ আর সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজকেই আমরা মেন মেমোরি বলছি কম্পিউটারের, আর সেকেন্ডারি স্টোরেজকে আমরা বলছি অল্টারনেটিভ স্টোরেজ ইন এ কম্পিউটার। এক্সাম্পলস আর র্যাম আর রম। রিড অনলি মেমোরি, যাকে আমরা
কি বলা হয় রিড অনলি মেমোরিকে? রিড অনলি মেমোরিকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। আর র্যাম কে কি বলা হয়? ভোলাটাইল মেমোরি। কেন ভোলাটাইল? ভুলে যায়। তাই কি ভুলে যায়? কখন ভুলে যায়? যখন পাওয়ার অফ হয়ে যায়, সুইচ অফ করে দিলে তখন আর র্যামের মধ্যে যে কাজটা করছিল সেটা আর আমরা পরে পাই না। কিন্তু রিড অনলি মেমোরিতে আমাদের যেটা রাখা হয় সেই মেমোরিতে আমরা পরে আবার পাওয়ার অন করলে পরে গিয়ে আবার সেই কাজটা ফেরত পাবো। তাই রিড অনলি মেমোরি আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে কি কাজ করে? কম্পিউটার ফার্স্ট যে কাজটা করে, যখন সে প্রসেস করছে ডেটা, তখন সে যে মেমোরিকে কাজে লাগাচ্ছে সেটা হচ্ছে র্যাম। আর করে যেখানটায় সেভ করে রেখে দিচ্ছে কম্পিউটারে সেটা হচ্ছে রম। এবার কম্পিউটারের মধ্যে আমার 4টে ড্রাইভ রয়েছে, সাপোজ সি ডি ইএফ এরকম 4টে ড্রাইভ আছে আমাদের কম্পিউটারে, ডেস্কটপে আমরা দেখতে পাই। তো এটা বাদেও আমি বাইরে একটা কি বলে ওটাকে বলো হার্ড ডিস্ক, আলাদা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করতে পারি, আমি একটা সিডি ইউজ করতে পারি, আমি একটা ডিভিডি ইউজ করতে পারি, আমি একটা পেন ড্রাইভ ইউজ করতে পারি। এই যে আলাদা যে যা কিছু স্টোরেজ ডিভাইস যাতে আমি ডেটাটাকে নিয়ে তুলে রাখছি, সেটা হচ্ছে আমার সেকেন্ডারি ডিভাইস। যেটুকু কম্পিউটারের মধ্যে আছে সেটাই প্রাইমারি ডিভাইস। প্রাইমারি ডিভাইস বা প্রাইমারি স্টোরেজ সেটা মেইন মেমোরি বলা হয় কম্পিউটারের, আর বাকি সবটাকে বলা হয় সেকেন্ডারি। বোঝা গেল? তাহলে প্রাইমারি স্টোরেজের মধ্যে ভোলাটাইল মেমোরি র্যামও রয়েছে, আবার নন ভোলাটাইল মেমোরি রমও রয়েছে। ভোলাটাইল কেন? কারণ পাওয়ার যখন অফ হয়ে যায় তখন সেই কাজটা যদি আমি সেভ না করি, কোনো কাজ থাকবে কম্পিউটারে? থাকবে না তো, আমাকে সেভ করে রেখে দিতে হয়। যখন আমি সেভ করি তখন ওটা রিড অনলি মেমোরিতে চলে যায়, ভোলাটাইল মেমোরিতে চলে যায়। Internal memory inside the CPU that be accessed directly by the processor. যখন প্রসেসর ডাইরেক্টলি ইউজ করতে পারে, যখন তার প্রয়োজন তখন সে কাজ করছে, এইটা যখন হচ্ছে তখন সেটাকে বলছি আমরা প্রাইমারি স্টোরেজ। চলে আসি সেকেন্ডারি স্টোরেজে, আমরা বলি অল্টারনেটিভ স্টোরেজ ইন কম্পিউটার। ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি রম, ইউএসবি স্টোরেজ, এইগুলো হচ্ছে আমাদের এক্সাম্পলস অফ সেকেন্ডারি স্টোরেজ। মানে যখন আমার প্রাইমারি মেমোরি ফুল হয়ে গেছে তখন আমরা আলাদা সেকেন্ডারি স্টোরেজ ইউজ করে থাকি। স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি, স্টোরেজ ক্যাপাসিটি ইজ লার্জার, and external storage that refers to the various ways a computer can store program and data. So secondary storage হচ্ছে কে আমরা কি বলি? external storage. Sorry. An external storage that refers to various ways a computer can store program and data. বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি একে, যেখানে কম্পিউটার নিজের ডেটাটাকে স্টোর করে রাখবে। নন ভোলাটাইল, সেকেন্ডারি মানেই নন ভোলাটাইল। প্রাইমারির মধ্যে ভোলাটাইলও আছে, নন ভোলাটাইলও আছে, সেকেন্ডারি মানেই নন ভোলাটাইল। অর্থাৎ পাওয়ার অফ হয়ে গেলেও ওটা থাকবে। আমার পেন ড্রাইভে যদি আমি কিছু সেভ করে রাখি, তাহলে এই পেন ড্রাইভ কম্পিউটার থেকে খুলে নিলে কি সেই ডেটাটা লস্ট হয়ে যায়? যায় না তো। আবার কম্পিউটারে অন্য কোনো কম্পিউটারে ওই পেন ড্রাইভটা লাগিয়ে আমি আবার সেই ডেটা, তার ভেতরে ডেটাটাকে অ্যাক্সেস করতে পারছি। তাই এটাকে বলছি আমরা নন ভোলাটাইল। উইথ নন ভোলাটাইল মানে কি? দ্যাট ইট ডাজ নট নিড পাওয়ার টু মেনটেন দ্য ইনফরমেশন স্টোরড ইন ইট। এর ভেতরের ইনফরমেশনটাকে মেনটেন করার জন্য আমার কোনো কারেন্টের দরকার হচ্ছে না। It does not need power to maintain the information stored in it. হলো? নেক্সট আসছে আমাদের, দেখো এখানে একটা ছবি আছে, একটু কষ্ট করে দেখো ছবিটা। এটাকে বলে মেমোরি হায়ারার্কি। মেমোরি হায়ারার্কি একদম ওপরে দেখো রেজিস্টার REG লেখা, দেন লেখা ক্যাশে মেমোরি, দেন মেন মেমোরি, দেন ম্যাগনেটিক ডিস্ক, তার নিচে আছে ম্যাগনেটিক টেপ বা অপটিক্যাল ডিস্ক। এই যত ওপর থেকে নিচে নামছি, দেখো আমি ডান দিকে একটা অ্যারো দিয়েছি, বাঁ দিকে একটা অ্যারো দিয়েছি। ওপর থেকে যে নিচে নামছি আমার স্পেস বাড়ছে। স্পেসটা আমি কোন দিকে দিয়েছি? অ্যারোটা ওপর থেকে নিচের দিকে। অর্থাৎ রেজিস্টারের স্পেস খুব কম, মাত্র সামান্য কিছু বাইট। whereas অপটিক্যাল ডিস্কে বা ম্যাগনেটিক টেপে মানে যত আমি নিচের দিকে এসেছি তত স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি, স্পেস অনেক বেশি, মানে কোন পার্টিকুলার কিছু জিবি থেকে প্রায় টিবি পর্যন্ত। কি বললাম? রেজিস্টার। তাহলে যদি আমাকে একটা ক্রোনোলজি দেয় যে রেজিস্টারের ক্যাপাসিটি, স্টোরেজ ক্যাপাসিটি বেশি না ক্যাশে মেমোরির ক্যাপাসিটি বেশি, কার ক্যাপাসিটি বেশি? রেজিস্টারের কম, ক্যাশের বেশি। আবার যদি তুলনা করতে দেয় ক্যাশে মেমোরির বেশি না ম্যাগনেটিক ডিস্কের বেশি, আমি বলবো ক্যাশে মেমোরির থেকে ম্যাগনেটিক ডিস্কের বেশি। ওপর থেকে নিচে যেটা নামছে সেক্ষেত্রে আমরা দেখছি স্পেসটা বাড়ছে। আবার উল্টোটা, নিচ থেকে ওপরের দিকে যত যাচ্ছে স্পিড তত বাড়ছে। অর্থাৎ রেজিস্টারে কোনো ডেটা যে প্রসেস হচ্ছে
এই যে আমরা বললাম না ABCDE এরকম 6টা রেজিস্টার আছে, বা আরো বিভিন্ন প্রসেসর ভ্যারিসে, মানে ডিফারেন্ট প্রসেসরের জন্য ডিফারেন্ট অ্যামাউন্ট অফ রেজিস্টার আছে। রেজিস্টার হচ্ছে সেই জিনিস যেখানে ডেটাটাকে ফার্স্ট কম্পিউটার স্টোর করে নিজের কাজকর্ম করার জন্য। আমি টেবিলে পড়াশোনা করলে আমার বইগুলো, যে বইটা নিয়ে পড়াশোনা করবো সেটা তো টেবিলেই রাখবো, বাকি যেগুলো নিয়ে সেই মুহূর্তে পড়াশোনা করছি না সেটা আমি বুক সেলফে রাখবো না। তো রেজিস্টার হচ্ছে যে জায়গাটাই কম্পিউটার কাজ করছে সেই জায়গাটাই রেখে দিচ্ছে। এবার ক্যাশে মেমোরিটা তাহলে কি জিনিস? ক্যাশে মেমোরিটা হচ্ছে টেবিলটার পাশে আমি আর একটা ছোট জায়গা ধরো রেখে দিয়েছি, যেখানে একটু যে বইটা ঠিক লাগছে না সেটা আমি পাশের টেবিলটাই রেখে দিয়েছি। ঠিক ক্যাশে মেমোরিটাও ওরকম, কম্পিউটার রেজিস্টারে মূলত কাজ করছে, কোনো একটা জিনিস করতে করতে একটা প্রোগ্রাম করে নিয়ে সেটাকে সাইডে রেখে দিল, হয়তো সেই পুরো প্রোগ্রামটা লাস্ট লাইনে গিয়ে আবার এই প্রোগ্রামটাকে লাগবে, তখন সে ক্যাশে মেমোরি থেকে আবার ওই প্রোগ্রামটাকে তুলে আনবে, নিয়ে এসে কাজটা করবে। কি বললাম? ক্যাশে মেমোরি হচ্ছে তাহলে কম্পিউটারের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ক্যাশে মেমোরি থাকে। যত এফিশিয়েন্ট মেশিন তাতে ক্যাশে মেমোরি তত মানে বেশি থাকে আর কি। তাহলে রেজিস্টার সবার আগে, দেন ক্যাশে, দেন হচ্ছে মেন মেমোরি, তারপরে আসছে সেকেন্ড। এবার যত নিচের দিকে যাচ্ছে সেকেন্ডারি মেমোরি যাচ্ছে, ম্যাগনেটিক ডিস্ক, টেপ। তাহলে স্পিড বাড়ছে নিচের থেকে ওপর দিকে, ক্রোনোলজি মাথায় রাখবে। যত ওপরের দিকে যাব তত স্পিড বাড়বে, যত নিচের দিকে নামবো এই নামগুলোর তত আমাদের স্পেস বা স্টোরেজ বাড়বে। ওপরের দিকের গুলো দেয়ার ফাস্টার, স্মলার, আমি বলিনি তারপর তুমি শুনছি আমি, ফাস্টার, স্মলার এবং কস্টলি, অর্থাৎ রেজিস্টারের দাম অনেক বেশি। রাদার দেন তুমি একটা 1 TB কি বলবো 64 GB একটা পেন ড্রাইভ কিনতে কতটুকু বা টাকা লাগে, কিন্তু সেই তুলনায় একটা রেজিস্টার বা দ্যাট ইজ ওই মাদার বোর্ডটা আর কি, যার মধ্যে রেজিস্টার থাকে, সেটা কিনতে কত তোমার 4000-5000 টাকা লেগে যাবে। কি বললাম? তাহলে আমার স্পেস পাচ্ছি অনেক বেশি কোথায়? সেকেন্ডারি মেমোরিতে। কিন্তু কাজ কোথায় হচ্ছে? মূলত কাজ হচ্ছে রেজিস্টারে গিয়ে। ফাস্টার, স্মলার বাট কস্টলি। আর এদিকে দেখো স্লোয়ার এবং বিগার। হ্যাঁ, এবার বলো কি বলছো তুমি? ম্যাম ওই লাস্ট দুটো তো জিবি টিভি বা জিবি টিভি একই ওটা হ্যাঁ, জিবি টু লেখা আছে টিবি। যেটা? হ্যাঁ হ্যাঁ, মানে কিছু জিবি থেকে কিছু টিবি পর্যন্ত এর স্পেস হতে পারে। মেন মেমোরি স্পেস কিছু এমবি থেকে কিছু জিবি পর্যন্ত হতে পারে। ক্যাশে মেমোরি ম্যাক্সিমাম কিছু এমবি হতে পারে। রেজিস্টারের স্পেস ম্যাক্সিমাম কিছু বাইট অব্দি হতে পারে, এটাই বলা আছে। হ্যাঁ, এবার লাস্টে টপ আছে আর একটা কি লেখা আছে তো বুঝতে পারছি। টপ কোথায় আছে আবার? দেখুন লাস্টে নিচের দিকে লেখা। টপ না, ওটা টেপ, ম্যাগনেটিক টেপ। আর অপটিক্যাল ডিস্ক, অপটিক্যাল ডিস্ক হচ্ছে মানে এই যে সিডি, ব্লুরে ডিভাইস, এগুলো হচ্ছে অপটিক্যাল ডিস্ক। হ্যাঁ বলো। স্মলার বা কস্টলি কোনটা হবে তাহলে? ওপরে যত ওপরের দিকে যাবে তত তুলনামূলক ছোট হচ্ছে সাইজে, তাই স্মলার। ফাস্টার হচ্ছে এবং কস্টলি হচ্ছে, তাই আমি ওপরে কথাগুলো লিখেছি ফাস্টার, স্মলার, কস্টলি। আর নিচে লিখেছি দেখো স্লোয়ার, বিগার। হ্যাঁ, বুঝতে পারলাম? এটাকে বলে ম্যাম এটা মেটেরিয়ালসে থাকবে তো এই হ্যাঁ, পিকচারটা? মেটেরিয়াল আছে আছে, ঠিক আছে ম্যাম। মেটেরিয়ালটাই দেখেই তো পড়াচ্ছি। বোঝা গেল এই মেমোরি হায়ারার্কিটা? এই ছবিটাই হচ্ছে মেমোরি হায়ারার্কি। হায়ারার্কি কাকে বলে? যেখানে ওপর থেকে নিচে, আমরা ছোটবেলায় একটা ওই যে খাদ্য পিরামিডের সম্পর্ক পড়তাম না, সবার আগে গাছ, সবুজি উদ্ভিদ, তার থেকে তৃণভোজী, তার থেকে মাংসাশী, তার থেকে সর্বভুক, এই যে একটা পড়তাম, এই যে ফ্লোটা, এগুলোকেই বলে হায়ারার্কি। যেখানে একজন আরেকজনের সাথে ভীষণ রকম লিঙ্কড, কিন্তু তার প্যারামিটার আলাদা, মানে কে কার সাথে কিভাবে লিঙ্কড, কে কার উপর ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এইগুলো পড়া। ঠিক একইভাবে এখানে কম্পিউটারের মেমোরি হায়ারার্কি পড়ার সময় এগুলো মাথায় রাখতে হবে। কোশ্চেন কিন্তু বহুবারই এসছে, ছোট্ট জায়গা কিন্তু মাথায় রাখার জন্য অনেকটা। নেক্সট হচ্ছে মেমোরি। এই ছকটা আরেকবার বলে দিন না। মানে কি আছে সেটা বলে দেবো? ওপরে লেখো রেজিস্টার, দেন ক্যাশে মেমোরি, দেন মেন মেমোরি, দেন তার নিচে যা আসছে সেগুলো সেকেন্ডারি মেমোরি। এই ওপরের তিনটে হচ্ছে আমার প্রাইমারি মেমোরি, আর তারপরেরটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি মেমোরি। একটু আগে আমরা প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি কাকে বলে পড়েছি। প্রাইমারি স্টোরেজ বা স্টোরেজ আর মেমোরি কার পার্থক্য কি? এনিবডি কেউ জানে স্টোরেজ আর মেমোরি কি পার্থক্য? একটা তো মনে হয় স্টোরেজ, যেটা স্টোর করতে পারছে, কতটা ডেটা রাখতে পারছে সেটা স্টোরেজ, আর মেমোরি হচ্ছে অ্যাকিউরেসিটা বা স্পিডটা। না, হলো না।
স্টোরেজ আর মেমোরি বোঝানোর জন্য একটা কথা বলি। ধরো আমাদের একটা রুম, টোটাল কার্পেট এরিয়া থাকে তো একটা, যে রুমটা এত বাই এত রুম, 10x12 কি 12x14 একটা রুম, এটা হচ্ছে আমার স্টোরেজ, মানে টোটাল স্পেস কতটা আছে। আর ধরো ঘরটার মধ্যে অনেকগুলো ফার্নিচার ঢুকে গেছে, খাটটা চলে গেছে, আলমারিটা চলে গেছে, টেবিলটা রয়েছে, তোমার মুভ করার জন্য আর যে জায়গাটা আছে সেটা কি আর সেই 12x14 আছে? নেই তো। তাহলে স্টোরেজের থেকে মেমোরি একটু কম। স্টোরেজ হচ্ছে টোটাল স্পেস যতটা আছে, আর মেমোরি হচ্ছে সেই জায়গা যেটুকু কম্পিউটার অ্যাক্সেস করতে পারে, নিজে কোনো প্রসেস করার জন্য কাজে লাগাতে পারে, সেটাকে বলা হয় মেমোরি। স্টোরেজের থেকে মেমোরি মানে একটু কম হলেও কম। কি বললাম বোঝা গেল? স্টোরেজ টোটাল জায়গা আর মেমোরি হচ্ছে অ্যাক্সেসিবল স্পেস। ওকে, যাই হোক, তাহলে আমরা প্রথম তিনটাকে কি পেলাম? প্রাইমারি মেমোরি, প্রাইমারি স্টোরেজের মধ্যে পাবো। হ্যালো, হ্যাঁ বলো ম্যাম, এটা কি অনেকটা এরকম যে আমরা যদি 16 জিবির পেন ড্রাইভ কিনি তখন কিন্তু টোটাল 16 জিবি থাকে না, একদমই তাই, একটু অনেকটা কম থাকে, যেটুকু তুমি অ্যাক্সেস করতে পারো। বলা হয় যে 16 জিবির পেন ড্রাইভ কিনে তুমি হয়তো 12 থেকে 15 জিবির মধ্যে তুমি ডেটা রেখো, বাকিটুকু আর রেখো না, তাহলে তোমার দেখবে তোমার কাজ করে না, মানে অ্যান্ড্রয়েডটা আর কাজ করে না তখন আর কি। হ্যাঁ হ্যাঁ। তো সেই রকমই, মানে যেইটুকু ও অ্যাক্সেস করতে পারে না, ও হ্যাং হয়ে যায়। ওর থেকে বেশি যদি স্টোরেজ তুমি মানে যদি জায়গা, মানে আমার তো ঘরে মুভ করারও জায়গা দরকার, আমি ফার্নিচার ঢুকিয়ে গেলাম, আমি আর কাজ করতে পারছি, মানে নিজে মুভ করতে পারছি না, অর্থাৎ আমি অ্যাক্সেস করতে পারছি না, ফার্নিচারটাকে ইউজই করতে পারছি না। আলমারি রেখেছি, আলমারি খুলতে পারছি না, সামনে একখানা টেবিল রেখে দিয়েছি, তাহলে কি করে হবে? সেই রকম ব্যাপারটা আর কি।